শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যালেক্সার সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এইডে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে বন্ধ্যাত্ব চিকিৎসায় আইভিএফ পদ্ধতি, আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ডাক্তার নিবাস চন্দ্র পাল, দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার, শ্রীমঙ্গল। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, আজকে আমরা বন্ধ্যাত্ব চিকিৎসায় আইভিএফ নিয়ে কথা বলতে যাচ্ছি। আইভিএফ পদ্ধতি সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, কিন্তু শুরুতেই জানবো আসলে আমরা বন্ধ্যাত্ব বলতে কি বুঝি মূলত। বন্ধ্যাত্ব বলতে আমরা বুঝি কোনো সক্ষম দম্পতি যদি 1 বৎসর একই সাথে সহবাস করার কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যতীত সহবাস করার পরেও যদি বাচ্চা না আসে, দিস টাইম ফ্রেম 1 ইয়ার, এটাকে আমরা বন্ধ্যাত্ব হিসাবে আখ্যায়িত করতে পারি। তবে এখানে আরেকটা বিষয়, যদি কাপুলের স্ত্রীর বয়স মোর দেন 35 হয়, তাহলে আমরা এটাকে 6 মান্থের ভিতরে যদি কনসেপশন না হয়, তাকেও আমরা বন্ধ্যাত্ব হিসেবে অভিহিত করতে পারি। আচ্ছা, আমরা যেরকমটা জানি যে বন্ধ্যাত্বের জন্য শুধুমাত্র নারীকেই দোষারোপ করা হয়ে থাকে, নারীর পাশাপাশি কি পুরুষরাও বন্ধ্যাত্ব রোগে আক্রান্ত হতে পারে কিনা? খুবই একটা ভালো কথা বলছেন, যেটা আসলে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে আমরা শুধু এই বন্ধ্যাত্ব বিষয়টাকে মেয়েদেরকে আমরা দোষারোপ করি, এবং তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়, পরিবারে সমাজে বিভিন্ন নির্যাতিত হয়। বাচ্চা হয় না মানে মহিলাদের দোষ, আসলে বিষয়টা তা না। কারণ বাচ্চা না হওয়ার জন্য 35% ক্ষেত্রে পুরুষরা দায়ী, 40% ক্ষেত্রে মহিলারা দায়ী, প্রায় সমান সমান দুই পক্ষ। তো অবশ্যই পুরুষরা কোনো কোনো ক্ষেত্রে পুরুষ দায়ী, কোনো কোনো ক্ষেত্রে স্ত্রী দায়ী, কোনো কোনো ক্ষেত্রে উভয় দায়ী। স্বামীও কিছুটা প্রবলেম, স্ত্রীরও কিছুটা প্রবলেম, উভয় কারণেই বাচ্চা না হতে পারে। আচ্ছা স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটি দম্পতির একটি বাচ্চা হওয়ার পরে তারপরে দেখা যাচ্ছে যে তার আর কোনো কনসিভ হচ্ছে না, তো সেই টার্মটিকে কি আপনারা বন্ধ্যাত্ব হিসেবে আখ্যায়িত করে থাকেন? হ্যাঁ, অবশ্যই। যদি একটা বাচ্চা হওয়ার পরে সে ট্রাই করে ফর বেবি 1 ইয়ার ক্রস করে, সে আর হচ্ছে না, বাচ্চা 1 বছর চেষ্টার পরেও, এটাও বন্ধ্যাত্ব। তবে এটাকে আমরা বলবো সেকেন্ডারি ইনফার্টিলিটি। মানে প্রাইমারি হলো যাদের কখনো কনসিভ করে নাই, দিস ইজ প্রাইমারি। আর এটা হলো সেকেন্ডারি, যে তার একবার কনসিভ করছে, একটা বাচ্চা আছে কিন্তু এখন হচ্ছে না, এটা সেকেন্ডারি। আচ্ছা, এই যে বন্ধ্যাত্ব হচ্ছে, এই বন্ধ্যাত্বের জন্য আসলে কি কি চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? আসলে এটা একটা মানে বন্ধ্যাত্ব বিষয়টা অনেক বড় বিষয়। আমরা চিকিৎসার বিষয়টাও এত অল্প সময়ে বিস্তারিত বলা সম্ভব না। তবে এই বন্ধ্যাত্ব চিকিৎসার প্রথম হলো আমাদের কারণ বাহির করা, কি কারণে বন্ধ্যাত্ব। এটা কি পুরুষের কোনো সমস্যা না স্ত্রীর কোনো সমস্যা? যদি পুরুষের সমস্যা হয়, পুরুষের কি সমস্যা হইতে পারে? পুরুষের সমস্যা হইতে পারে অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া মানে শুক্রাণু নাই, অথবা অ্যাসপার্মিয়া, যার বীর্যপাতই হচ্ছে না। এমন হইতে পারে অলিগোস্টেনোটেরাটোজোস্পার্মিয়া, অর্থাৎ শুক্রাণুর পরিমাণ কম, যা আছে তাও দুর্বল, মোটিলিটি কম, এবং তাদের গঠন দিক দিয়ে নর্মাল না, এটাকে বলা হয় অলিগোস্টেনোটেরাটোজ। এই সমস্ত ক্ষেত্রে তাদের চিকিৎসা লাগবে। এখন যদি কোনো কাপুলের নর্মোজোস্পার্মিয়া, তার শুক্রাণু যা থাকার কথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ক্রাইটেরিয়া অনুযায়ী আছে, এবং স্ত্রীরও তেমন কোনো তার মাসিকের কোনো সমস্যা নাই, বয়সও তার কম, মাসিক রেগুলার, অ্যাভারেজ ব্লিডিং, কোনো পেইন নাই, কোনো কিছু নাই, এই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে তাকে কাউন্সিলিং করব অ্যাবাউট কীভাবে মানে লাইফস্টাইল মডিফাই করবে, ডায়েটিংয়ের বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিব। কিছু ভিটামিন যেমন ফলিক অ্যাসিড তাদেরকে দিব, ফলিক অ্যাসিড কন্টিনিউ করতে ফর 3 মান্থ, তারপরে তারা বলবো যে তোমরা ট্রাই করো ফর কনসেপশন। এখন প্রথম দিকে আমরা কাউন্সিলিং করেই অনেক রোগীদের আসলে হয়ে যায়, চলে আসে কনসেপ্ট করে। তারপরে যদি না আসে, তখন আমরা ওভুলেশন ইনডিউসিং ড্রাগ লেট্রোজল ওর ক্লোমিফেনসাইট্রেট আমরা দিয়ে থাকি 3 to 6 সাইকেল। 3 to 6 সাইকেল দেওয়ার পরেও যদি কনসেপশন না হয়, তখন আমরা ইভালুয়েশন করার জন্য আমরা
সেকেন্ডারি টার্সিয়ারি স্টেজে যাই। কিভাবে যাই? তখন আমরা তার মানে স্ত্রীর কোনো টিউবাল ব্লকেজ আছে কিনা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে দেখা গেল সব কিছু ঠিক আছে, আমরা ওষুধও দিলাম, ওভুলেশন ইন্ডিউসও করলাম, ফলিকুলও আসছে, কিন্তু 6 মাস পরে দেখা গেল আমরা টিউব টেস্ট করলাম, টিউব টেস্ট করে দেখা গেল 2টা টিউব ব্লক। মিনিমাম 1 টিউব শুড বি পেটেন্ট ফর কনসেপশন। এখন তার যদি ব্লক থাকে তাহলে ব্লক রিলিজ করার জন্য তাকে আমরা ল্যাপারোস্কোপি, স্টেরোস্কোপি অ্যাডভাইস করতে পারবো। ফর ক্যানোলাইজেশন করতে পারি। যদি ক্যানোলাইজেশন না হয় তখন আমরা তাকে ইআরটি পরামর্শ দিব, অর্থাৎ অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি যেগুলো, এগুলো পরামর্শ দিব। তার ক্ষেত্রে যদি ব্লক থাকে তার ক্ষেত্রে অবশ্যই আমরা আইভিএফ এর পরামর্শ দিব। আচ্ছা, আইভিএফ নিয়ে বলছিলেন যেরকমটা আমাদের বিষয়ের সাথেও আসলে আজকে আইভিএফটি সংযুক্ত। আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন, এই টার্মটির সাথে আমরা অনেকেই পরিচিত, অনেকেই পরিচিত নয়। তো এটি বলতে আসলে কি বুঝবো, আপনার কাছ থেকে এই বিষয়ে জানবো। খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। যে আইভিএফ মানে হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন। আপনি জানেন ফার্টিলাইজেশন মানে নিষিক্তকরণ, অর্থাৎ ডিমকে শুক্রাণু, আমরা বাংলা কথায় যেটা বুঝি ফুটানো, ডিম ফুটা। তো শুক্রাণু আর ডিম মানে মিলনের নাম হলো এই যে ফার্টিলাইজেশন, এবং এটা নিষিক্তকরণ আমরা বাংলায় বলি। তো এই যে ইনভিট্রো ফার্টিলাইজেশন মানে নিষিক্তকরণটা নর্মাল হিউম্যান বডিতে, যার মার পেটে হওয়ার কথা ছিল, ডিম্ব নালীতে হওয়ার কথা ছিল, না হয়ে আমরা ল্যাবে করলাম, আমরা ফার্টিলাইজেশনটা করালাম। এই ইনকিউবেটরের মধ্যে আমরা ফার্টিলাইজেশন করলাম ডিম এবং শুক্রাণু, আমরা ফার্টিলাইজেশনের কতগুলো স্টেপ আছে এগুলো আমরা করলাম। এটা হলো ইনভিট্রো। আর ভিভো ফার্টিলাইজেশনটা হলো ন্যাচারাল কনসেপশন, স্বাভাবিক স্বামী স্ত্রী এনজয়ের পরে যেটা হয়, এটা হলো ভিভো ফার্টিলাইজেশন। আবার আইইউ এর মাধ্যমে যে ফার্টিলাইজেশনটা হয়, আপনার আরেকটা টেকনিক আছে, আপনারা জানেন যে আইইউআই, এটা হলো ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, অর্থাৎ জরায়ুর ভিতরে বীর্যপাত, অর্থাৎ জরায়ুর ক্যাভিটির মধ্যে আমরা সিমেন্টটাকে প্রিপারেশন করে ভিতরে দিয়ে দিই, যখন তার ফলিকল ডিম আসে তখন। এই ফার্টিলাইজেশনটা কিন্তু ভিভো ফার্টিলাইজেশন। আর আইভিএফ হলো ভিট্রো ফার্টিলাইজেশন। আমরা সাধারণ ইংলিশে বলি টেস্ট টিউব। আসলে অনেকেরই ধারণা যে এটা টিউবের মধ্যে মনে হয় কিছু হয়, বিষয়টা তা না, বিষয়টা তা না। আচ্ছা, যেরকমটা বলছিলেন যে কিছু স্টেপস আছে বা কিছু ধাপ আছে আইভিএফ এর, সেই ধাপগুলো আসলে কি কি হয়ে থাকে? আচ্ছা, ধাপগুলো তো ফ্রম পেশেন্ট সিলেকশন থেকে, যখন আমরা সিলেক্ট করলাম যে এই কাপুলের আইভিএফ লাগবে, তখন এই তাকে আমরা প্রথম তাকে আসতে বলবো ডে সেকেন্ড, মানে দ্বিতীয় দিনে, মাসিকের দ্বিতীয় দিনে সে নোটিস করবে যে আমার পিরিয়ড হয়েছে। আসার পরে তার কিছু রক্ত পরীক্ষা আছে, রক্ত পরীক্ষাগুলো করব, আমরা টিবিএস স্ক্যান করব। টিবিএস মানে ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি। এই সোনোগ্রাফি করলাম, করার পরে দেখলাম যে তার ওভারিতে অ্যান্ট্রাল ফলিকল কেমন আছে, একটা আইডিয়া পাওয়ার জন্য যে আমরা যে তাকে আইভিএফ করতে যাচ্ছি কি পরিমাণে এগ আসতে পারে তার কাছ থেকে। পেশেন্ট অলওয়েজ জানতে চায় যে আমার কয়টা ডিম আসলো, কয়টা হবে, সব জানতে চায়। অতএব আমিও আমার প্রটোকল যে নির্ধারণ করব, কোন ওষুধ দিয়ে তাকে আমি স্টিমুলেট ওভুলেশন ইন্ডাকশন করব ফর দি এগ, এই প্রটোকলটাও আমার এই কিসের উপর নির্ভর করে, ফলিকুলের উপর নির্ভর করে। তখন আমরা ফলিকুল কাউন্ট করব, কাউন্ট করার পরে ডে সেকেন্ড অর থার্ড আমরা তাকে স্টিমুলেশন দিব ফর দি এগ কালেকশন। হ্যাঁ, স্টিমুলেশন দিব। গুনারট্রপিন নামে ইনজেকশন আছে বাজারে, রিকম্বিনেন্ট আছে, ইউরিনারি প্রোডাক্ট আছে, যেটা আমরা অ্যাভেলেবল, আমরা এটা ইউজ করি। ডে সেকেন্ড অর থার্ড থেকে শুরু করি, 10 to 12 ডেজ ওভুলেশন স্টিমুলেশন দেওয়া লাগে যখন, এবং এভরি 4 ডেজ পর পর একটা মনিটরিং লাগে। মনিটরিং আমরা করি কি, টিভিএস করি, ইস্ট্রোজেন লেভেলটা দিই, ইটু লেভেলটা দিই, অর্থাৎ পেশেন্টটা কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে কিনা, খারাপের দিকে যাচ্ছে কিনা, এগুলো আমরা দেখি, এবং তার ফলিকুল গ্রোথটা ঠিকমতো হচ্ছে কিনা, আমার যে অ্যাসেসমেন্ট যে আমার এই 4 দিনে এতটুকু সাইজ হবে, এটা হচ্ছে কিনা আমরা মনিটর করি। মনিটর করার পরে যখন আমরা দেখি যে আমাদের ডিজায়ার লেভেলে চলে আসছে সাইজ, তখন তাকে ট্রিগারিং করি। ট্রিগারিং মানে জাস্ট লাইক মানে বন্দুকের ট্রিগার, ট্রিগারিং করি। ট্রিগার আমরা এইচসিজি নামে একটা ইনজেকশন আছে, ট্রিগারিং করি। ট্রিগারিং করার পরে 35 থেকে 36 ঘন্টার মধ্যে, ট্রিগারিং এর 35 থেকে 36 ঘন্টার মধ্যে আমরা এক কালেকশনে যাই, একটু সিডেটিভ দিয়ে, ঘুমের ওষুধ দিয়ে, আমরা পার ভেজেনাল
টিবিএস প্রুফ গাইডেন্সে আমরা এগ কালেকশন করি। জি। এগ কালেকশন করার পরে এমব্রায়োলজিস্ট এটাকে সেপারেশন করে ফর দি ফ্লুইড, স্যার সেপারেশন আমরা করবে। হ্যাঁ এই প্রসঙ্গগুলোতে আবারও আসছি, আমাদের আরো বিস্তারিত এই বিষয়ে অনেক জানার আছে। হ্যাঁ, আমরা একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এইড থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইডে। আমরা কথা বলছিলাম বন্ধ্যাত্ব চিকিৎসায় আইভিএফ পদ্ধতি। স্যার, আমরা আইভিএফ পদ্ধতির ধাপগুলো নিয়ে আপনি বলছিলেন। আমরা ধাপগুলো বলছিলাম। আমরা এক কালেকশন করলাম, এক যেদিন কালেকশন করবে সেদিনই তার হাজবেন্ড তার সিমেন্ট দিবে। দেওয়ার পরে আমরা সিমেন্টকে প্রিপারেশন করে এক কালেকশন যেটা করলাম এটার সাথে আমরা দিয়ে দিব, দিয়ে ইনকিউবেটরে দিব। দেওয়ার 24 ঘন্টা পরে আমরা দেখব যে ফার্টিলাইজেশন, আমরা 10টা ডিম তার এক কালেকশন হইলো, এখন দেখবো আমরা কয়টা ফার্টিলাইজেশন হয়েছে। ফার্টিলাইজেশন হওয়ার পরে আমরা কালচার শুরু করতে থাকবো। অন থার্ড ডে আমরা ট্রান্সফার করতে পারি, থার্ড ডে মোরুলা স্টেজে বলে এটাকে জি। ট্রান্সফার করতে পারি, অথবা আমরা ব্লাস্টোসিস স্টেজে ট্রান্সফার করতে পারি, অর্থাৎ ডে 5 ট্রান্সফার করতে পারি। এই হলো আমাদের স্টেপ। মানে এখন আরও কিছু বিষয় আছে যে আমরা কি ফ্রেশ ট্রান্সফার করব না ফ্রোজেন ট্রান্সফার করব। জি। মানে এটা বিষয় হলো রুগীর, কিছুটা রুগীর হারিনেসের উপর নির্ভর করে, কিছুটা রুগীর এন্ডোমেট্রিয়াল প্রিপারেশন আছে কিনা, এন্ডোমেট্রিয়াল থিকনেস আছে কিনা, এটার উপর নির্ভর করে, আবার ল্যাব টু ল্যাব ভেরি করে পার্সন, মানে যে করলো যে ফার্টিলিটি স্পেশালিস্ট ওনার উপর নির্ভর করে। এটা ফ্রেশও করা যায়, ফ্রোজেনও করা যায়। আচ্ছা, এই দুইটা পদ্ধতি আছে। যদি ফ্রেশ করা হয় তাহলে সেটির আসলে অসুবিধা কি, বা ফ্রোজেন করা হলে তার সুবিধা কি, সেই বিষয়ে যদি বল। আসলে বর্তমানে সব দেশেই ফ্রোজেনকে প্রেফার করা হয়। যেহেতু রুগীকে আমরা ওভুলেশন ইনডিউসিং স্টিমুলেশন ইনজেকশন দিচ্ছি, এতে তার একটু হরমোনাল ইমব্যালেন্স শরীরে হয়, যেটা স্বাভাবিক একটু অস্বাভাবিকতা থাকে। এন্ডোমেট্রিয়াল থিকনেস অনেক সময় আসে না, অনেক সময় ওভারিয়ান হাইপার স্টিমুলেশনও অনেক রুগীদের থাকে, অর্থাৎ স্টাডিয়াল লেভেল তখন বেড়ে যায়, তাদের কমপ্লিকেশন হইতে পারে। এই সেম সাইকেলে যদি আমি ব্লাস্টোসিস ট্রান্সফার করি, এই ক্ষেত্রে তার যদি ওভারিয়ান হাইপার স্টিমুলেশন হয়, কমপ্লিকেশন বড় আকারে হইতে পারে। তাই আমরা এইগুলাকে থেকে মুক্ত থাকার জন্য বা এন্ডোমেট্রিয়াল থিকনেসটা যাতে ভালো আসে, এর জন্য আমরা এখন সবাই ফ্রোজেন করি। ফ্রোজেন করলে সাকসেস রেট ইজ মোর। আচ্ছা আচ্ছা, এই যে স্টিমুলেশনের কথা বলছিলেন, যে স্টিমুলেশনের ক্ষেত্রে কমপ্লিকেশন কিছু অ্যারাইজ করতে পারে, সেই কমপ্লিকেশন বা জটিলতাগুলো কি কি হয়ে যেতে পারে? ইয়েস, আপনার স্বাভাবিক কিছু সমস্যা তো হয়, যে কোনো মেডিসিনে কিছু সমস্যা আছে, ভার্টাইগো, ভমিটিং, লাইক দিস, নাউজিয়া, এগুলো হয়। কিন্তু মেইন যে কমপ্লিকেশনটা ওভারিয়ান স্টিমুলেশন, এটা হলো ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। এটা হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। এটা প্রিভেনশন করার অনেক উপায় আছে। আমরা বর্তমানে অবশ্য ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম খুব একটা হয় না, আগে যারা করতেন তারা এই সমস্যা প্রায় ভুগতেন। এখন আমরা যে প্রোটোকল ব্যবহার করি, বিভিন্ন ধরনের প্রোটোকল আছে এই ওভারিয়ান হাইপার স্টিমুলেশন অ্যাভয়েড করার জন্য, যাতে না হয় এটার জন্য আমরা যে প্রোটোকল বর্তমানে ব্যবহার করি, অ্যান্টাগনিস্ট প্রোটোকল, এই প্রোটোকলে স্বভাবত হয় না। আচ্ছা স্যার, এবার জানতে চাইবো যে আপনারা যে ভ্রূণ ট্রান্সফার করে থাকেন সেটি সংখ্যা কত হয়ে থাকে, এবং বয়স ভেদে কি সেই ভ্রূণ ট্রান্সফারের সংখ্যার কোনো বিষয় কি সংযুক্ত আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করছেন যে আমরা ভ্রূণ কয়টা দিব। এখন ভ্রূণ দেওয়ার আগে আমরা কাপলের সাথে আগে আলাপ করে নিব যে আমরা আপনার ভ্রূণের মানে গ্রেডটা কি, ভালো কতটুকু ভালো, এই বিষয়ে তাদের সাথে আলাপ করব। আমি কোনো রোগীর 10টা ডিম পাইলাম, এখন তার 10টা ভ্রূণ তো হয় নাই, হবে না, 10টাই হবে তা না, 2-4টা নষ্ট হবে, ফার্টিলাইজ হবে না। সব সংখ্যা নিয়ে তার সাথে আলোচনা করব, কয়টা ভালো আছে সেটা আলোচনা করব, কয়টা দিব। এখন অনেক ক্ষেত্রে অনেক কাপল বলে যে আমাকে 2টা দিবেন। নর্মালি আমরা 2টি দিয়ে থাকি। কোনো কোনো ক্ষেত্রে যদি বেস্ট কোয়ালিটির এগ হয় এবং যদি কাপলের স্ত্রীর বয়স কম হয়, এক্ষেত্রে সিঙ্গেল ট্রান্সফার দেওয়া হয়। যদি আমরা ব্লাস্টোসিস স্টেজে দিই, সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফার, এবং উন্নত বিশ্বে এখন সিঙ্গেলের দিকে সবাই যাচ্ছে। আমরা এখনো 2টা দিই। তবে কোনো কোনো ক্ষেত্রে, যেমন রিপিটেড ইমপ্লান্টেশন ফেইলর,
কয়েকবার আইভিএফ করছে, 2বার 3বার সে করছে, হয় নাই, তার বয়স 40 ক্রস করছে, এই ক্ষেত্রে আমরা অনেক সময় 3টাও দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা দিয়ে স্যার, এইবার জানতে চাইবো যে ট্রান্সফার আপনারা যখন করে থাকেন, ট্রান্সফারের পরবর্তী নির্দেশনা আসলে কি দিয়ে থাকেন, বা সেক্ষেত্রে ওষুধপত্র কি হয়ে থাকে সেই বিষয়ে? হ্যাঁ হ্যাঁ, এটা সব রোগীদেরই একটা প্রশ্ন যে আমরা কিভাবে খাবো, কিভাবে চলবো, কিভাবে ঘুমাবো, এই বিষয়গুলো আমরা সবসময় রোগীদেরকে একটা জিনিস বলি যে আপনি রিল্যাক্স মোডে থাকবেন, কারণ এটা একটা জার্নি, ফার্টিলাইজেশন, এই আইভিএফ প্রসেস যে জার্নি, আমরা বলি যে আপনারা রিল্যাক্স মোডে থাকবেন, আপনারা হ্যাঁ কোনো পরিশ্রমের কাজ করবেন না, ভারী কাজ। ট্রান্সফারের পরে স্বভাবত আমরা ধরেন 15 থেকে 20 মিনিট বেডে রাখি, এরপরে সে তার নর্মাল ন্যাচারাল যে ডেফিকেশন, যে ইউরিনেশন সবই করতে পারে, কোনো সমস্যা নেই। আমরা এরপরে বলি যে আপনার যে যেখানে আপনি উঠছেন এখানে থাকবেন এবং ভারী কাজকর্ম না করবেন, ভারী জিনিস উঠাবেন না, স্বামীর সহবাসটা অ্যাভয়েড করবেন এবং একটু স্পাইসি ফুডটা অ্যাভয়েড করবেন, যাতে সহজে হজম হয়, সহজ পাচ্য যে খাওয়া দাওয়াগুলো এগুলো আপনারা খাবেন। এবং কিছু মেডিকেশন আমরা দিয়ে থাকি, এই পরামর্শ, কিছু ফলমূল খাওয়ার কথা বলি, যে টক ফলগুলো একটু খাবে। একবারে শুয়ে থাকতে হবে তা না, কিন্তু অনেক রোগীরা করে কি এই ট্রান্সফারের পরে বিছানার সাথে একবারে শুয়ে থাকে, তারপরে হয় কি তার ফলশ্রুতিতে হয় কি কনস্টিপেশন হয় রোগীদের, এটা বিরাট সমস্যা। একটু হাঁটাহাঁটি করবে, তাকে বিছনায় একবারে বেড রিটেন হয়ে থাকতে হবে তা না, বিষয়টা তা না। এবং ওই কিছু ওষুধপত্র দিয়ে থাকি আমরা, ভিটামিনস দেই, ক্যালসিয়াম, আয়রন এগুলো তো দেই, ফলিক অ্যাসিড দেই। সাথে এই প্রেগনেন্সিটা কন্টিনিউ হওয়ার জন্য আমরা প্রথম 10 সপ্তাহ, ট্রান্সফারের পরে প্রথম 10 সপ্তাহ আমরা ইস্ট্রোজেন, এস্ট্রাডিয়াল ব্যালেরি ট্যাবলেট, প্রজেস্টেরন যেটা সাপোর্ট দিয়ে রাখে, ইউটেরাস সাইলেন্ট করে রাখে ফর দি কন্টিনিউশন অফ প্রেগনেন্সি, প্রজেস্টেরন আইদার ইন দি ইনজেক্টেবল ফর্ম অর ট্যাবলেট ফর্ম, অথবা ভ্যাজানাল ক্রিমও আছে, এটা ব্যবহার করতে দিই। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা দিই লো মলিকুলার ওয়েট হেপারিন। লো মলিকুলার হেপারিন দিই কেন? ফর দি প্রিভেনশন অফ মাইক্রোক্লট, অর্থাৎ ইউটেরাইন ব্লাড ফ্লো, অর্থাৎ যেখানে বাচ্চাটা ইমপ্লান্টেড হয়েছে এখানে যেন ব্লাড ফ্লোটা ভালো হয়, কোনো ধরনের হ্যাম্পার যেন না হয়, কোনো ক্লট যেন না হয়, এটার জন্য আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে থাকি। এবং বিশেষ করে এই সমস্ত রোগীরা বেশিরভাগ ক্ষেত্রেই কমরবিটি থাকে, প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, এইজেড পেশেন্ট থাকে, তাদেরকে আমরা এর দিতেই হয়। স্যার, এবার একটু ব্যক্তিগত কৌতূহল থেকে আসলে জানতে চাইবো যে আইভিএফ করার ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট কোনো বয়স সীমা আছে কি না? খুব একটা কঠিন উত্তর দেওয়াটা আমার হয়েছে, কারণ দেখেন আইভিএফ এর নির্দিষ্ট কোনো বয়স লিমিটেশন নাই। কোন ক্ষেত্রে বয়স লিমিটেশন? যদি তার যে ডিম এবং তার স্বামীর শুক্রাণু দিয়ে যদি করতে হয়, আমরা বলি যে 45 হাইয়েস্ট, 40-র ভিতর হইলে ভালো। সবচেয়ে আইভিএফ সাকসেস রেট হইল 35-এর নিচে, যাদের বয়স 40 পর্যন্ত মোটামুটি, কিন্তু 40-র পরে সাকসেস ভালো আসে। 40 to 45 2 to 3% সাকসেস রেট, খুব ভালো সাকসেস না। হ্যাঁ, কেউ যদি এমন রেকর্ড আছে 59-এ মা হয়েছে, এটা নট বাই দি সেলফ এগ, দিস ইজ ডান বাই দি ডোনার এগ, যেটা আমাদের দেশে অ্যালাউড না, আমরা এটা করি না। লিমিটেশনটা এখানেই যে আমরা এটা করি না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছ থেকে আসলে এই বিষয়ে অনেক কিছু জানতে পারলাম, ভবিষ্যতে সুযোগ হলে আপনার কাছ থেকে এই বিষয়ে আরো অনেক কিছু জানবো। ধন্যবাদ আপনাদেরকেও, এটিএন নিউজকে ধন্যবাদ এবং শ্রোতা দর্শক মন্দিরকে ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য।